প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকের অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিষয়ে এর প্রথম ক্লাস। আজকের কোর্স শিরোনাম হচ্ছে ইভলিউশন, প্যালিওলজি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ বিবর্তনবিদ্যা, জীবাশ্ম বিজ্ঞান ও প্রাণীভূগোল থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে লেভেলস অ্যান্ড প্যাটার্নস অফ ইভলিউশন, অর্থাৎ বিবর্তনের পর্যায় ও বিবর্তনের ধরন। প্রথমে আমরা বিবর্তনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। বিবর্তনের ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে ইভলিউশন। ইভলিউশন শব্দটি ল্যাটিন শব্দ ইভোলিউশিও থেকে আগত, যার অর্থ হচ্ছে পাক খুলে যাওয়া। প্রজাতি গঠনে জীবজগতের যে কোনো ধারাবাহিক পরিবর্তনকে বিবর্তন বলা হয়। ডারউইন বিবর্তন বলতে পরিবর্তন সহ উদ্ভাবন বলে আখ্যায়িত করেছেন। সময়ের সাথে সাথে কম বৈচিত্র্যপূর্ণ জীব থেকে সুশৃঙ্খল ও আনুক্রমিক পদ্ধতিতে পর্যায়ক্রমিকভাবে বৈচিত্র্যময় জীবের বিকাশকে বিবর্তন বলা হয়। এখন আমরা লেভেলস অফ ইভলিউশন বা বিবর্তনের পর্যায় নিয়ে আলোচনা করব। বিবর্তনের পর্যায়কে তিন ভাগে ভাগ করা যায়, যথা মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন ও মেগা বিবর্তন। তা মাইক্রো বিবর্তন বলতে ছোটোখাটো ধরনের বিবর্তনকে বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে জিন মিউটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রো ইভলিউশন বা মাইক্রো বিবর্তনের মাধ্যমে শুধুমাত্র কোনো স্থানীয় জনগোষ্ঠী, ডিমি, কেলাইন বা উপপ্রজাতির সৃষ্টি হয়ে থাকে। তারপরে আমরা আসি ম্যাক্রো ইভলিউশন। এ ধরনের ইভলিউশন মাইক্রো ইভলিউশন থেকে অনেকটা উচ্চ পর্যায়ের বিবর্তন। এক্ষেত্রে উপপ্রজাতি স্তর অতিক্রম করে প্রজাতির উদ্ভব ঘটে, যেমন ঘোড়ার বিবর্তন। একসময় হাইরাকোথেরিয়াম নামক কুকুরের ন্যায় এক ধরনের প্রাণী থেকে আজকের ঘোড়া একুয়াসের উদ্ভব ঘটেছে, যা মেগা বিবর্তনের মাধ্যমে সম্পন্ন হয়েছে, মাইক্রো বিবর্তনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মেগা বিবর্তন বলতে আমরা বুঝি যে সবচাইতে উঁচু ধরনের বিবর্তন। এ ধরনের বিবর্তনের ফলে প্রজাতি স্তর অতিক্রম করে গণের উপরের পর্যায়ে উপনীত হয়। এক্ষেত্রে মৎস্যকুল থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, এরকম বিভিন্ন ধরনের প্রাণী গোষ্ঠীর উদ্ভব হয়ে থাকে। এসএলটিতে আমরা ঘোড়ার বিবর্তনের ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছিল হাইরাকোথেরিয়াম, সর্বশেষে অনেকগুলো ধাপ অতিক্রম করে নতুন প্রজাতি ইকুয়াসের উদ্ভব ঘটেছে।
এখন আমরা বিবর্তনের ধরন বা প্যাটার্নস অফ ইভলিউশন নিয়ে আলোচনা করব। বিবর্তনের ধরনকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ডাইভারজেন্ট বা অপসারী বিবর্তন, কনভার্জেন্ট বা অভিসারী বিবর্তন, প্যারালাল বা সমান্তরাল বিবর্তন। এখন আমরা অপসারী বিবর্তন বা ডাইভারজেন্ট ইভলিউশন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে নিকট সম্পর্কযুক্ত বিভিন্ন পরিবেশে অবস্থিত এক্ষেত্রে নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী বিভিন্ন পরিবেশে অবস্থিত হয়ে থাকে। যে অভিযোজনের মাধ্যমে পরস্পর নিকট সম্পর্কযুক্ত প্রজাতি বা প্রাণীগোষ্ঠী বিভিন্ন পরিবেশে অবস্থিত হয় তাকে ডাইভারজেন্ট ইভলিউশন বা অপসারী অভিযোজন বলে। অপসারী অভিযোজনের ফলে যে বিবর্তন উৎপত্তি হয় তাকে অপসারী বিবর্তন বা ডাইভারজেন্ট ইভলিউশন বলা হয়। এই যে ডাইভারজেন্ট ইভলিউশনের ক্ষেত্রে প্রাণীদের বিভিন্ন অঙ্গের অভ্যন্তরীণ গঠনের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। ডাইভারজেন্ট ইভলিউশনের ফলে হোমোলগাস অঙ্গের উৎপত্তি ঘটে, যেমন তিমি, ডলফিন ইত্যাদি শিল। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বহু ডাইভারজেন্ট অভিযোজন লক্ষ্য করা যায়। বৃক্ষচারী অভিযোজন, যেমন কাঠবিড়ালি, বানর। জলজ অভিযোজন, তিমি, ডলফিন, শিল। উড্ডয়ন অভিযোজন, বাদুড়। দৌড়ন অভিযোজন কে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্লান্টিগ্রেড, সকল প্রাইমেটস। ডিজিটিগ্রেড, সিংহ, বাঘ, বিড়াল, কুকুর। গর্তবাসী, ইঁদুর, চিকা। তারপরে আমরা আসি যে কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তন। কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তনের ক্ষেত্রে একই পরিবেশে বিভিন্ন জীবগোষ্ঠীর বসবাসের ফলে এ ধরনের বিবর্তন হয়ে থাকে। একই পরিবেশে বসবাসকারী প্রাণী গোষ্ঠী তারা বংশগতির দিক থেকে নিকট সম্পর্কযুক্ত নয়। একই পরিবেশে বসবাসের কারণে তাদের বিভিন্ন অঙ্গের বাহ্যিক গঠনের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, যেমন সমুদ্রে বসবাসকারী হাঙ্গর, ইকথিওসৌরাস একসময় বসবাস করত। হেসপারোনিস, ডলফিন, শিল, পেঙ্গুইন এরা সকলেই জলজ পরিবেশে বসবাস করে। ইকথিওসৌরাস বর্তমানে জীবিত নাই, এরা সুদূর অতীতে বসবাস করত। কাজেই একই পরিবেশে বসবাসের কারণে হাঙ্গর, ইকথিওসৌরাস, হেসপারোনিস, ডলফিন, শিল, পেঙ্গুইন এদের বাহ্যিক গঠনে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এখানে যে আমরা একটা ছবি দেখলাম স্লাইডে, সেটা হচ্ছে অপসারী বিবর্তনের আর একটা উদাহরণ। যেমন বিভিন্ন ধরনের পতঙ্গ রয়েছে, তাদের বিভিন্ন মুখভঙ্গ বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে। পতঙ্গের মধ্যে আমরা বিভিন্ন ধরনের চিউইং অ্যান্ড বাইটিং, সাকিং
স্পনিং, স্পঞ্জিং, সাইফনিং বিভিন্ন ধরনের আমরা মুখভঙ্গ পেয়ে থাকি, যা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের সঙ্গে অভিযোজিত। এটা একটা অপসারী বিবর্তনের প্রকৃষ্ট উদাহরণ বলে আমি মনে করি। এখানে যে চিত্রতে আমরা কতগুলো অঙ্গ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ। সমসংস্থ এই অঙ্গ, এই প্রাণীরা নিকট সম্পর্কযুক্ত হলেও বিভিন্ন পরিবেশে বসবাস করে। বিভিন্ন পরিবেশে বসবাস করার কারণে তাদের বাহ্যিক অঙ্গের অমিল থাকলেও অভ্যন্তরীণ গঠনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য বিদ্যমান। প্রথমে আমরা লক্ষ্য করব যে এটা মানুষের হাত, পরবর্তীটা হচ্ছে ঘোড়ার পা, বিড়ালের পা, বাদুড়ের ডানা, তারপরে পাখির পা এবং শিমির পা, শিলের পা। এখানে পরবর্তীতে যে স্লাইডটা আমরা দেখলাম, এটা হচ্ছে ডারউইন ফিশ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে প্রায় 14 প্রজাতির এ ধরনের ফিঞ্চ বাস করে এবং বিজ্ঞানী ডারউইন এই ফিঞ্চদের মধ্যে এ ধরনের বৈচিত্র্য লক্ষ্য করে। এরা নিকট সম্পর্কযুক্ত স্থলজ প্রজাতি থেকে উৎপত্তি লাভ করেছে। এখান থেকে 14টা প্রজাতি, তাদের এক একটা প্রজাতি এক এক ধরনের নিচে বসবাস করে। কেউ কীটপতঙ্গ খায়, কেউ ক্যাকটাস খায়, কেউ ভূমিতে কুড়িয়ে খায় ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আলোচনা আমরা এখানে করতেছি, কোনো ধরনের কোয়ারি থাকলে পরবর্তীতে আমাকে জানাবে, কমেন্ট করবে। পরবর্তী স্লাইড যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ডারউইন ফিঞ্চের ছবি। এখানে যে স্লাইডটিতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অভিসারী বিবর্তনের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই পরিবেশে যে ছবিটা আমরা দেখি, এটা হচ্ছে একই পরিবেশে, এটা হলো হাঙ্গর, তারপর টেরোসৌর, ইকথিওসৌর, তারপর আছে শিল। এরা একই পরিবেশে বসবাস করার কারণে এদের গঠনের ভিতর বাহ্যিক গঠনের মধ্যে মিল আছে। সবারই মাকুসদৃশ দেহ। পরবর্তী যে আমরা প্যারালাল ইভলিউশন বা সমান্তরাল বিবর্তন নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথমে জানি যে প্যারালাল ইভলিউশন বা সমান্তরাল বিবর্তন কি। জাতিজনিগত দিক দিয়ে নিকট সম্পর্কযুক্ত একটি প্রাণী গোষ্ঠীর সদস্যরা স্বতন্ত্রভাবে একই পরিবেশে বসবাস করার কারণে অপর কোনো দূর সম্পর্কীয় প্রাণী গোষ্ঠীর অনুরূপ জীবনযাপন পদ্ধতি ও আঙ্গিক বৈশিষ্ট্য অর্জন করলে তাকে সমান্তরাল অভিযোজন বলে। এ ধরনের অভিযোজনের ফলে যে বিবর্তন ঘটে তাকে সমান্তরাল বিবর্তন বলে। মার্সুপিয়াল ও অমরাবাহী স্তন্যপায়ীতে সমান্তরাল বিবর্তন ঘটে। মার্সুপিয়াল কি? মার্সুপিয়াল হচ্ছে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী যারা বাচ্চাকে অপরিণত অবস্থায় পিঠের নিচে মার্সুপিয়াল নামক একটা থলি থাকে, সেখানে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত রাখে। আর অমরাবাহী স্তন্যপায়ী প্রাণী বলতে আমরা বুঝি যাদের
বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত অমরার সঙ্গে যুক্ত থাকে। মার্সুপিয়াল প্রাণীরা আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাস করে। পক্ষান্তরে অমরাবাহী প্রাণীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। উভয় গোষ্ঠীতেই অভিসারী বিবর্তন ঘটে এবং উভয়ই বিশ্বের বিভিন্ন অংশের অভিন্ন বাস্তুতান্ত্রিক নিচ দখল করে, যেমন মার্সুপিয়াল মল, প্লাসেন্টিয়াল মল, তাসমেনিয়ান উল্ফ, হায়েনা, তারপরে পিপিলিকা বুক। উভয় গোষ্ঠীতেই পিপিলিকা বুক রয়েছে। শিরু আছে, কিছু শিরু মার্সুপিয়ালিয়াতেও আছে এবং প্লাসেন্টিয়াল গোষ্ঠীতেও আছে। প্রত্যেকেই গোষ্ঠী মানে মার্সুপিয়াল গোষ্ঠীর যে বিভিন্ন প্রাণী, কেউ গাছে বাস করে, কেউ গর্তে বসবাস করে, ঠিক তেমনই অমরাবাহী স্তন্যবাহী প্রাণীতেও একই অবস্থা দেখা যায়। যেমন ইঁদুর গাছে বাস করে, ইঁদুর, শিশু এগুলো গাছে বসবাস করে। তারপর কার্নিভোরা, বিভিন্ন ধরনের কার্নিভোরা প্রাণী আছে, গর্তবাসী প্রাণী উভয় গোষ্ঠীতেই আছে। এই চিত্রের ছবিটাতে আমরা যে কথা আমি বললাম সেইগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে স্তন্যপায়ী প্রাণী যে উভয় গোষ্ঠীতেই ফ্লাইং ম্যামাল আছে, কাঠবিড়ালি আছে, ফ্যালাঞ্জার, মার্সুপিয়ালিয়াতে ফ্যালাঞ্জার আছে, ফ্লাইং স্কোয়ারেল আছে, প্লাসেন্টিয়ালিয়াতে আছে, পিপিলিকা বুক আছে, তাসমেনিয়াল উল্ফ ছিল, সুসো আছে, উভয় গ্রুপই ইত্যাদি। এখন আমরা যে ডাইভারজেন্ট, প্যারালাল এবং কনভার্জেন্ট ইভলিউশনের যে প্যাটার্নটা রেখাচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করছি। ডাইভারজেন্ট অর্থাৎ এরা নিকট সম্পর্ক, এরা একই পরিবেশে বসবাস করে, এরা ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে। ওদের উৎপত্তিগত দিক দিয়ে এরা একই, কিন্তু বিভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে। আর প্যারালাল ইভলিউশন হলো দুইটা প্রাণী গোষ্ঠী স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে। আর কনভার্জেন্ট ইভলিউশন যা রেখাচিত্রের মধ্যে আমরা দেখেছি, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সম্পর্কযুক্ত প্রাণী গোষ্ঠী, মানে দূরবর্তী সম্পর্কযুক্ত প্রাণী গোষ্ঠী যারা একই পরিবেশে বসবাস করে, ফলে তাদের বাহ্যিক অঙ্গ সংস্থানের মানে দিক দিয়ে, এদের অঙ্গ সংস্থান দিক দিয়ে বাহ্যিক মিল লক্ষ্য করা যায়। মোটামুটি আমরা আজকের বিবর্তনের পর্যায় ও ধরন নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনায় কোনো শব্দ বুঝতে সমস্যা হলে বা তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আশা করি তোমরা আমার লেকচার এবং যে ছবিগুলো দেখে, স্লাইডগুলো দেখে তোমরা এই ক্লাসটা বুঝতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আমার অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।